সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছেন স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জীবনী সম্পর্কে। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। শেখ কামাল ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠন ও প্রাক্তন সামরিক কর্মকর্তা। তিনি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি মোহাম্মদ আতাউল গনি উসমানের এইড ক্যাম্প এডিসি হিসাবে কাজ করেন। 1975 সালের 14 জুলাই তিনি ক্রীড়াবিদ সুলতানা খুকিকে বিয়ে করেন। তিনি ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা। 1975 সালের 15 আগস্ট তিনি সামরিক অভ্যুত্থানে নিহত হন। তার জন্মদিন শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হলেও 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 16 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ দিবসটি বাতিল করেছেন। জন্ম ও শিক্ষা। শেখ কামাল 1949 সালের 5 আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শেখ কামাল 112 সেগুনবাগিচা অবস্থিত ডনস্কিডান গার্ডেন স্কুলে 1956 সালে কেজি প্রথম শ্রেণীতে ভর্তি হন। সেই স্কুলে কেজি 1 থেকে কেজি 3 এবং স্ট্যান্ডার্ড 1 থেকে স্ট্যান্ডার্ড 3 শ্রেণী পর্যন্ত অধ্যয়নের পর ডাবল প্রমোশন নিয়ে 1961 সালে বিএনএফ শাহীন স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হন। ছাত্র অবস্থায় তিনি শাহীন স্কুলের তিতুমির হাউজের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছিলেন। তিনি শাহীন স্কুল থেকে 1966 সালে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে 1969 সালে এইচএসসি পাশ করেন। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাশ করেন। যুদ্ধের পর তিনি সেখান থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ছায়ানট থেকে সেতার শিখেন। তার মৃত্যুর পর 1976 সালে 29 জানুয়ারি স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল বেরিয়েছিল। সেখানে তিনি দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন। তবে তার শিক্ষকগণের অনেকেই মনে করেন কামালকে তার প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত করা হয়েছিল। রাজনৈতিক জীবন। শেখ কামাল 6 দফা আগরতলা ষড়যন্ত্র মামলা, 11 দফা এবং অসহযোগ আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। 66 দফা আন্দোলনের সময় যখন শেখ মুজিবকে খান সেনাদের হাতে গ্রেপ্তার হতে হয়েছিল, তখন জেল থেকে শেখ মুজিবের গোপন নির্দেশনা অনুযায়ী শেখ কামাল জীবনের ঝুঁকি নিয়ে তৎকালীন ঢাকা শহরের 44টি ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সংগঠিত করেছিল। শেখ কামালের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা 1968 সালে ঢাকা কলেজ পূর্ব পাকিস্তান ছাত্র সম্মেলনের প্রধান অতিথি তৎকালীন পাকিস্তান গভর্নর মুনায়েম খানকে কালো পতাকা প্রদর্শন করেছিল। 1969 সালের 20 ফেব্রুয়ারি রাতে পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকা কলেজের নর্থ হোস্টেলের সামনে একটি শহীদ মিনার প্রস্তুত করেন। সেখানে সকল ছাত্ররা মিলে খুব সকালে পুষ্পক অর্পণ করেন এবং প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। 1970-এর অসহযোগ আন্দোলন চলাকালে পাকিস্তান সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে শেখ কামাল গোপন অস্ত্র প্রশিক্ষণের নেতৃত্ব দিতেন। শেখ কামাল তার বড় বোন শেখ হাসিনার সঙ্গে 1970-এর নির্বাচনে মুসলিম লীগের ঘাঁটি হিসাবে পরিচিত সূত্রাপুর কোতোয়ালিতে
আওয়ামী লীগ তথা শেখ মুজিবের পক্ষে প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। 1971 সালের 25শে মার্চ 9টার দিকে রাতের খাবার শেষে সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েন শেখ কামাল। পরদিন ভোরে 32 নম্বরের বাড়িতে আবারও ফিরে এসে মা এবং ভাইদের সঙ্গে তিনি দেখা করেন। 26শে মার্চ পুনরায় পাকিস্তানি সেনারা 32 নম্বর বাসা আক্রমণ করেন। তখন পাশের বাসায় ডক্টর সামাদ সাহেব তার বড় ছেলেকে পাঠিয়ে বেগম মুজিব, শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেলকে তার বাসায় নিয়ে যান। শেখ কামাল মুক্তিযুদ্ধে যোগদানের জন্য বেরিয়ে পড়েন। বাসা ছাড়ার পর তিনি কিছুদিন ধানমন্ডিতে একটি সুইস পরিবারের সঙ্গে অবস্থান করেন। পরে ছদ্মবেশ ধারণ করে অনেক কষ্টে এপ্রিলের মাঝামাঝি গোপালগঞ্জে পৌঁছান। শেখ কামাল তার ফুফাতো ভাই ইলিয়াস আহমদ চৌধুরী সহ কাশিয়ানের বেশপুরে আশ্রয় নেন এবং নিরাপত্তার কারণে কয়েকবার স্থান পরিবর্তন করেন। পরে ওরাকান্দির ঠাকুর পরিবারের সঙ্গে শেখ কামাল এবং ইলিয়াস আহমদ চৌধুরী ভারতের উদ্দেশ্যে রওনা হন। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চাপ্তাবাজারে থেকে দীর্ঘ পথ যাত্রা করে রাজাকারদের চোখ এড়িয়ে শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ইসামতি নদী পাড়ি দিয়ে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার দেবহাটা হাসনাবাদ সীমান্ত অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছান। পশ্চিমবঙ্গে পৌঁছানোর পর শেখ কামালকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার বাসভবনে দেখা করে ঢাকার পরিস্থিতি বর্ণনা করেন। মিসেস গান্ধী শেখ কামালকে দিল্লিতে নিরাপদে থাকতে বলেন এবং লেখাপড়া শুরু করার কথা বলেন। কিন্তু শেখ কামাল মিসেস গান্ধীকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে দেশমাতৃকার মুক্তির লক্ষ্যে তিনি যুদ্ধে যোগদান করতে চান। মুক্তিযুদ্ধের বিলম্বিত হতে পারে এমন আশঙ্কা থেকে প্রবাসী বাংলাদেশ সরকার মুক্তিফৌজকে সংগঠিত করে মুক্তি বাহিনী গঠন করে এবং এই বাহিনীকে বর্ধিত করে। তিনি মুক্তিযুদ্ধকালীন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালের 19শে ডিসেম্বর দুই ভাই ক্যাপ্টেন শেখ কামাল ও লেফটেন্যান্ট শেখ জামাল যুদ্ধফ্রন্ট থেকে ধানমন্ডির 18 নম্বর সড়কের বাসায় ফিরে আসেন। তখন তাদের পরনে ছিল সাময়িক পোশাক। শেখ কামাল তার জীবনদশায় মুক্তিযুদ্ধ সদন নেননি। সামরিক জীবন মুক্তিবাহিনী নেতৃত্বের জন্য মুক্তিযুদ্ধের 11টি সেক্টর থেকে অত্যন্ত চৌকুশ এবং মেধাবী তরুণ যুবক পেশাজীবীদের মধ্যে থেকে 1961 জনকে জেন্টলম্যান ক্যাডেট জিএস হিসাবে নির্বাচন করে ভারতের অফিসার ট্রেনিং উইংয়ে উরিটলব্য ন্যস্ত করে বর্তমান উত্তরাখণ্ড প্রদেশের দেরাদুনে হিমালয় পর্বতমালার সন্নিকটে মূর্তি ক্যাম্পে প্রেরণ করে। শেখ কামাল ছিলেন সে 61 জন সৌভাগ্যবান তরুণদের একজন, যারা বাংলাদেশ ফার্স্ট ওয়ার কোর্স সমাপন করে বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসাবে কমিশন লাভ করেন। প্রথম যুদ্ধ প্রশিক্ষণ কুষ্টি 71 সালের জুনের শেষে শুরু হয় এবং একই বছর 9 অক্টোবর অংশগ্রহণকারী সদস্যদের পার্সিং আউট হয় অত্যন্ত বৈরী পরিবেশে। 16 সপ্তাহের প্রশিক্ষণ কুষ্টির চলমান অবস্থায় শেখ কামাল কখনোই অসুস্থ বোধ করেননি। তার শারীরিক ফিটনেস এবং পারফরম্যান্স ছিল সবার উপরে। তিনি সেই প্রশিক্ষণ কোর্সে 5ম স্থান অধিকার করেন। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর সকল মুক্তিযুদ্ধ অফিসারদের 2 বছরের সিনিয়রিটি দেওয়ার কারণে শেখ কামালকেও ক্যাপ্টেন হিসাবে পদোন্নতি দেওয়া হয়। কিছুদিন সেনাবাহিনীতে চাকরি করার পর তিনি চাকরি ছেড়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে লেখাপড়া শুরু করেন। টুঙ্গিপাড়া থেকে ঢাকায় আসার পর শৈশবে কামাল সেগুনবাগিচা নর্থ রোড ও বিজয়নগরের মাঝের মাঠটিতে খেলাধুলা করতেন।
তিনি 1967-68 এর দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া একটি মাঠে খেলতেন। তিনি ধানমন্ডি মাঠেও খেলাধুলা করতেন। অত্র এলাকায় তখন শিশু ও তরুণদের জন্য কোনো ক্লাব ছিল না। এক্ষেত্রে তিনি প্রথম উদ্যোগী হন। প্রথমে তিনি আবাহনী সমাজ কল্যাণ সংস্থা গড়ে তোলেন। পরে মুক্তিযুদ্ধে ফিরে এসে 1972 সালে আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা উত্তর পরিস্থিতিতে তরুণ সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে তিনি এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। 1972 সালে তিনি জার্মানির মিউনিখে সামার অলিম্পিক দেখতে যান। 1973 সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত 10ম বিশ্ব যুব সম্মেলনে যোগদানের জন্য তিনি বাংলাদেশ থেকে 75 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন। আবাহনী ক্রীড়াচক্রের অধীনে তিনি হকি, ক্রিকেট এবং টেবিল টেনিস দল গঠন করেন। ক্রীড়াঙ্গনের সর্বক্ষেত্রে তার দল জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় তার দল চ্যাম্পিয়ন হয়েছিল। একসময় খেলোয়াড়দেরকে আধুনিক পোশাক এবং ক্রীড়া সামগ্রী সরবরাহ করা তার নেশায় পরিণত হয়। তিনি খেলাধুলার উন্নত প্রশিক্ষণের জন্য স্বাধীন দেশে প্রথম বিদেশি কোচ ব্রিটিশ নাগরিক মিস্টার বিল হার্টকে নিয়োগ করেন। তার গৃহীত নানা উদ্যোগের ফলে এই ক্লাবের খ্যাতি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তিনি আবাহনী ক্রীড়াচক্রের জেলা শাখা প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি খেলাধুলার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। খেলোয়াড়দের স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণের পাশাপাশি তিনি তাদের অবসর ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। খেলোয়াড়দের নিরাপত্তার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট থেকে 10 লাখ টাকার অনুদান নিয়ে খেলোয়াড় কল্যাণ তহবিল গঠন করেন। শেখ কামাল আন্তঃকলেজ সেতার প্রতিযোগিতায় পুরো পাকিস্তানে তিনি রানার্স আপ এবং আন্তঃকলেজ সঙ্গীত প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। দেশ স্বাধীনের পূর্বে তিনি মৃদঙ্গ নামের একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি 1972 সালে 17 জানুয়ারি প্রতিষ্ঠিত স্পন্দন শিল্পগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ছিলেন। সহসভাপতি ছিলেন নাট্যচক্রের। সঙ্গীত ক্ষেত্রে তিনি ট্যালেন্ট শো এর প্রবর্তন করেছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় র্যাগ ডেতে রংমেখে উদ্যাপন করার পরিবর্তে রিলি সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, ছবি প্রদর্শনী ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে পালন করা প্রস্তাব করেছিলেন। শেখ কামাল নাট্যচক্রে নিয়মিত রিহার্সাল করতেন এবং সেখানে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম হল বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মোহাম্মদ হামিদের নির্দেশনায় ম্যাক্সিম গোর্কির দি ডেভিল অবলম্বে দানব, বিজন ভট্টাচার্যের নবান্ন, আলমনচরের লেখা রুলার এবং নিহত এলএমজি এবং আমি মন্ত্রী হব অন্যতম। তিনি বিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদ থেকে 1972 সালে এপ্রিলে কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ ভারত মূর্তি সংস্কৃতি বিনিময় মেলায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি শহীদ মুনীর চৌধুরী অনুদিত জর্জ বার্নার্ড শ এর লেখা ইউ ক্যান নেভার টেল অবলম্বনে কেউ কিছু বলতে পারে না নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করেন। শেখ কামাল 1975 সালের টেলিভিশন সিরাজ নাটক ত্রিরত্নতে অভিনয় করেন। সিরিজটি মাত্র 2টি পর্ব প্রচারিত হয়েছিল তার মৃত্যু পর্যন্ত। এর নির্দেশনা ছিলেন শেখ কামাল। মৃত্যু 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শেখ কামাল ও তার পরিবারের সদস্যরা খুন হন। সমালোচনা: 1973 গুলিবর্ষণ।
1973-এর শেষের দিকে শেখ কামাল একটি গুলিবর্ষণে জড়িয়ে পড়েন, যাতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুলিবর্ষণ কিভাবে ঘটে সে সম্পর্কে একাধিক দাবি রয়েছে। অনেকেই দাবি শেখ কামাল এবং তার বন্ধুরা একটি ব্যাংকের ডাকাতির চেষ্টা করার সময় এই গুলিবর্ষণ হয়েছিল। পরেশ শাহর মতে, আমি আগেও বলেছি, এখনও বলছি, আওয়ামী লীগের সব নেতাকর্মী যে দোয়া তুলসী পাতা, সে কথা বিশ্বাস করার কোনো সঙ্গত কারণ নেই। আওয়ামী লীগের কোনো নেতা হাফ নেতা কিংবা সাপ নেতা বাড়ি সত্যি সত্যি দুর্নীতির আক্রায় হয়ে উঠেছিল, তার প্রমাণ আছে। কিন্তু তাই বলে যারা বলেন শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল ছিলেন পাক্কা দুর্নীতিবাজ, ডাকাতি করে ফিরতেন, তাদের সে উড়ু কথাকে সত্যি বলে মেনে নিতে আমার নিশ্চয়ই আপত্তি থাকবে। কারণ দেশের সর্বময় ক্ষমতার অধিকারীর পুত্র, যেখানেই হাত বাড়াবেন সেখান থেকে টাকা আসবে। একটু মাত্র ইঙ্গিত পেলেই টাকা হুড় করে তার দিকে ছুটবে। সেজন্য তাকে ডাকাতি করতে হবে কেন? মুজিবের বড় ছেলে হওয়া ছাড়াও শেখ কামালের একটি পরিচয় ছিল, তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, একজন প্রথম সারির যুবনেতা। তিনি কি জানতেন না, ব্যাংক বা অন্য কোথায় ডাকাতি করার মানে হলো নিজেদের মুখের ওই কলঙ্ক কালি লেপন করা, কারণ রাষ্ট্র ক্ষমতা তারই দলের হাতে। সুতরাং শেখ কামাল সম্পর্কে যারা দুর্নীতির বা উচ্ছৃঙ্খলতার অভিযোগ তোলেন, তাদের মতলব সম্পর্কে আমি সন্দেহ না করে পারিনি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।